ওকে, সো নিট ফিজিক্স প্রিপারেশন সিরিজের অলমোস্ট অনেকগুলো ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রিভিয়াস বেশ কিছু ভিডিওতে আমরা ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করছিলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড করসপন্ডিং সেমিকন্ডাক্টর অ্যান্ড সো অন। তো সেখানে আমরা ডায়োড পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকের এই ভিডিওতে থাকবে ট্রানজিস্টার। সো ট্রানজিস্টার কী, কেন, কীভাবে, এক্সামে কী টাইপের কোশ্চেন আসে, সেগুলো কী করে ডিল করব, কী করে তার শর্টকাট মেথডগুলো ইউজ করব, সেইগুলো আজকের ভিডিওতে থাকছে। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে, কারণ ট্রানজিস্টারের এই ভিডিওটা কিন্তু ডায়োডের অ্যাডভান্স পার্ট। দ্যাট মিনস ডায়োডের পার্টটা যদি ভালো মতো বোঝা যায় তাহলে ট্রানজিস্টারটা বোঝা খুব সহজ হয়ে যাবে। আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, যেখানে আমরা ডিফারেন্ট কোশ্চেন মডিউল, কোশ্চেন শিট প্রোভাইড করে থাকি। তো সেগুলো আমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবো। নাও আজকে ইলেকট্রনিক্সের আন্ডারে ট্রানজিস্টার। ওকে, সো ট্রানজিস্টার, অ্যাকচুয়ালি ট্রানজিস্টারের ট্রান শব্দটা বোধহয় মেবি আমরা গেস করতে পারি থ্রি থেকে বোধহয় ট্রান শব্দটা এসছে। একদম ব্যাপার কিন্তু নয়। অনেকে যেমন ডাই শব্দটা 2 বা 2 থেকে বোঝায়, যে ওখান থেকে বিকজ ওখানে PRN দুটো লেগ। সো ট্রান অনেকটা জন্য 3 থেকে বোধহয় মেবি ট্রান শব্দটা এসছে, এরকম কিন্তু নয়। অ্যাকচুয়ালি ট্রানজিস্টারে যদি ব্রেকডাউন করি তাহলে যে শব্দটা দাঁড়াবে ট্রান্সফার রেজিস্টার বা ট্রান্সফার রেজিস্ট্যান্স। তো দ্যাটস আ ট্রানজিস্টার। ওকে, বাট ট্রান্সফার রেজিস্টার বা ট্রানজিস্টার এইভাবে আমরা অনেকটা মনে রাখতে পারি। সো ট্রানজিস্টার কত রকমের জিনিস হয় বা এটার কী জিনিস কেন দরকার পড়লো, আমরা আগের ভিডিওতে বা সবসময় আমরা বলেই থাকি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দ্যাট মিনস প্রয়োজনীয়তা যদি না থাকে তাহলে ইনভেনশন হবে না, ইনভেনশন করার দরকারই পড়বে না। তো প্রয়োজনীয়তা থাকে বলে, প্রতিটা মুহূর্তে আমাদের চাহিদা থাকে বলেই কিন্তু এই নিউ ইনভেনশনগুলো হয়। তো ট্রানজিস্টারের জন্ম সেই চাহিদার জায়গা থেকে। অ্যাকচুয়ালি যখন প্রথমে আমরা সেমিকন্ডাক্টর থাকে, সেমিকন্ডাক্টরে কী হয়, পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার বা অ্যামাউন্ট অফ চার্জের সংখ্যাটা খুব কম, এখানে কারেন্টের অ্যামাউন্টটা খুব কম হয়, বাট আমাদের দরকার হিউজ অ্যামাউন্ট অফ চার্জ। সো দ্যাটসে আমরা কী করলাম, এক্সট্রিনসিক বানালাম, তাকে ডোপিং করলাম, ডোপিং করে PRN টাইপ বানালাম, সেখানেও কাজ মিটলো না, তাদেরকে জুড়ে দিয়ে বানালাম ডায়োড। নাও যখন ডায়োডের যুগটা চলে এলো, ডায়োডের একটা রেভলিউশন চলে এলো, তখন দেখলো না ডায়োডে হচ্ছে মোটামুটি কাজ চলছে, কিন্তু একটা টাইম পরে ডায়োডের একটা লিমিটেশন হয়ে যাচ্ছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার প্রোভাইড করতে পারছে না, বাট আমাদের চাহিদা তার থেকে অনেক গুণ বেশি। তো তখনই জন্ম নেয় ট্রানজিস্টার। সো দ্যাট মিনস নেসেসিটি, আরও বেশি চার্জ ক্যারিয়ার দরকার, আরও অ্যাডভান্স কিছু টেকনোলজি দরকার। তো ট্রানজিস্টার সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করে। তো ট্রানজিস্টারকে আমরা নর্মালি দু রকমভাবে ক্লাসিফিকেশন করি। একটাকে আমরা বলি NPN, আর একটাকে আমরা বলি PNP। NNP বা PPN এইরকম কিন্তু হয় না, একই টাইপের জিনিস, পাশাপাশি বসলে রিপালশনের গল্প চলে আসবে, কিন্তু কারেন্টের ফ্লো পুরো বন্ধ হয়ে যাবে। দ্যাটস এই NPN অ্যান্ড PNP, এই দু রকমের ট্রানজিস্টার হয়। সো ট্রানজিস্টারের দেখতে কেমন বা কোন চেম্বারটাকে কেমন নাম দেওয়া হয়, চেম্বারগুলোকে দেখতে এইরকম 3টে পার্টে আমরা ভাঙতে পারি। ওকে, সো দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এটাকে আমরা বলি এমিটার E, এটাকে বলা হয় বেস B, অ্যান্ড এটাকে বলা হয় কালেক্টর। তো এই যে ছবিগুলো, এই যে খোপগুলো, ধরো সাপোজ আমরা যদি এরকম করি, এটাকে এরকম করছি, আর এটাকে এরকম ড্যাশ দিয়ে দেখাচ্ছি। এখানে আমরা এই যে ডায়াগ্রামটা ড্র করেছি, এখানে এমিটার, বেস অ্যান্ড কালেক্টরের চেম্বারটা সব থেকে বড়, তারপরে তারপরে বিটা সব থেকে ছোটো হয়। এটা কি এমনি ভুল করে রেখে দেওয়া হচ্ছে না, সত্যি রিজন আছে যে এই বড় ছোটো এরকম কম্বিনেশনটা দরকার। অ্যান্সার হচ্ছে ইয়েস, ওবিয়াসলি এই কম্বিনেশনটা কিন্তু দরকার। উইদাউট দিস কম্বিনেশন এই ট্রানজিস্টারটা কিন্তু প্রপারলি কাজ করবে না। তো কালেক্টরকে সবসময় বড় রাখতে হয়। হোয়াই? বিকজ এই হচ্ছে কালেক্ট করা কাজ, যা ছাড়বে বি যা ছাড়বে ওখান থেকে সবগুলো আসবে, সে কালেক্টর জমা হবে। সাপোজ আমি একটা যদি লাইটের এক্সাম্পল দিয়ে বলি, এটা আমার একটা টর্চ লাইট, এখান থেকে আমি লাইট ছাড়ছি, লাইটগুলো এইভাবে লাইটগুলো যাবে। এখানে যদি স্ক্রিনটা এইটুকু জায়গা হয় তাহলে কি সব লাইটটাকে কিন্তু ক্যাচ করতে পারবে না, বাট স্ক্রিনটা যদি এত বড় হয় তাহলে অবভিয়াসলি কিন্তু সব লাইটগুলোকেও ক্যাচ করে নিতে পারবে। তো দ্যাট মিনস যে ক্যাচ করছে কালেক্টর, তার সাইজটা অবশ্যই বড় হওয়া চাই, নইলে আর বি থেকে যত চার্জ আছে সবাইকে ও ধরে রাখতে পারবে না। সেটা মনে রাখার সুবিধার জন্য আমরা এইভাবে ভাবতেই পারি, দ্যাটস ওয়াই কালেক্টরকে সবসময় বড় রাখা হয়, অ্যান্ড বেসকে সবসময় ছোটো রাখা হয়, বিকজ বেস হচ্ছে যেদের মাঝখানে, বেসকে বড় করে লাভ নেই, সব চার্জগুলো এখানে হোল্ড হয়ে যাবে, এখানে আটকে থাকবে। সো সেটার মতো দরকার না, আমার দরকার কালেক্টর পর্যন্ত চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো করা হয়। অ্যান্ড এটা এক রকমের ক্লাসিফিকেশান। আর এক রকমের ক্লাসিফিকেশান হচ্ছে উইথ রেসপেক্ট টু ডোপিং, এই তিনজনেরকে চেনা, B and C। উইথ রেসপেক্ট টু ডোপিং, ইর কনসেন্ট্রেশন সব থেকে বেশি হয়, হাই হয়, দেন বেস অ্যান্ড দেন কালেক্টর সব থেকে স্মল হয়।
বিকজ এ তো নিজে কালেক্টার, এর তো শুধু কাজই হচ্ছে কালেক্ট করা, তাহলে এর চার্জ ডেন্সিটি বেশি না হলেও চলবে বা ডোপিং কনসেন্ট্রেশন বেশি না হলেও চলবে, বাট উইথ রেসপেক্ট টু ডোপিং কনসেন্ট্রেশন ই কিন্তু হাই হওয়া চাই, বিকজ হচ্ছে এমিটার, ওর কাজই হচ্ছে ছাড়া। তাহলে ও যখন ছাড়বে তাহলে ওর ভিতরে বেশি অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার যদি না থাকে বা ডোপিং যদি বেশি না করি তাহলে পাবে কোথায় চার্জ ক্যারিয়ার, ছাড়বেই বাকি। দ্যাটস ওয়াই যে দেয় তার কাছে বেশি অ্যামাউন্ট থাকা উচিত না। আমার যদি সাপোজ 100 টাকা দরকার হয়, আমি এর কাছে ধরো সাপোজ 50 টাকা আছে, তো কী করে আমাকে 100 টাকা দেবে? সো দ্যাটস ওয়াই এর অ্যামাউন্টটা অনেক বেশি হতে, অ্যাটলিস্ট তো 100 হতেই হবে, তার থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই। তো দ্যাটস ওয়াই ইকে বলা হয় সবসময় হাই কনসেন্ট্রেশনে কিন্তু রাখা হয়। এই হচ্ছে 3টে চেম্বার, 3টে চেম্বারকে এইভাবে ডিনোট করা হয়। নাও এই যে এনপিএন অ্যান্ড পিএনপি, সো অনেক সময় বোর্ড এক্সামে কোশ্চেন দেয়, আমরা যদি নাম করি তাহলে নামগুলোকে এইভাবে দেবো, এটা এন, এটাই পি, এটা এন, বা যদি আবার ঘুরিয়ে বলি তাহলে এটা পি, এটা এন, এটা পি, যখন যেভাবে নাম আসবে পরপর সিকোয়েন্সে এইভাবে নাম বসে। তো অনেক সময় কোশ্চেন দেয় এটাও সাপোজ এন, এটাও সাপোজ এন, তাহলে যদি এটাকে এখানে ঘুরিয়ে আনি, এটাকে ঘুরিয়ে আনি, তাহলেও তো সেই এনপিএনই থাকবে। সেটা কি ভ্যালিড? অ্যান্সার হচ্ছে নো, বিকজ যেই এই এনটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো অ্যান্ড এই এনটাকে ঘুরিয়ে যখন এখানে নিয়ে আসবো তখন কালেক্টার আর এমিটারের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং এদের দুজনের কনসেন্ট্রেশন তো সেম নয়, ডোপিং কনসেন্ট্রেশন তো একদমই সেম নয়। সো তাহলে কী করে তারা কাজ করবে? তাহলে কিন্তু তারা কাজ করবে না। দ্যাটস ওয়াই এই এন সেম দেখতে হলেও এদেরকে চেঞ্জ করে দিলে কিন্তু ট্রানজিস্টার কাজ করে না। এটা বোর্ড এক্সামে অনেক সময় 2 মার্কসের কোশ্চেনে দেয়, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট যে জিনিসটা জানা দরকার, ট্রানজিস্টারের সার্কিট সিম্বল। রাস্তায় হঠাৎ ট্রানজিস্টারকে দেখা হলে চিনব কী করে? সো এদের সার্কিট সিম্বলটা লাগবে। সার্কিট সিম্বলকে ড্র করা হয় এইভাবে। ওকে, সো এটাকে আমরা বলি এমিটার, এটাকে বেস, এটাকে কালেক্টার, অ্যান্ড এর জন্য তাই ওকে এমিটার, বেস, কালেক্টার। বা রাদার যদি বলি এনপিএন, তার মানে এন, এই দাগটা হচ্ছে পি, এটা এন, এটা পি, এটা এন, এটা পি। তো দুজন তো সেম হয়ে গেল, যে অনেকটা দেখতে সেম, এই এনপিএন নামগুলো হাঁটিয়ে দিলে দুজনকে সেম ডিটো দেখতে, তাহলে আলাদা হলো কোথায়? অবশ্যই আলাদা হবে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু কারেন্টের মুভমেন্ট বা ডিরেকশনটা দেবো। সো অলওয়েজ খেয়াল রাখতে হবে কারেন্টের যে আমরা অ্যারোটা দেবো সেটা এমিটার আর বেসের মাঝে হবে এবং অলওয়েজ পি টু এন হবে। সো দ্যাটস ওয়াই এর ক্ষেত্রে পি টু এন এই দিকে দেবো, আর এর ক্ষেত্রে এমিটারের বেজের মাঝখানে, ব্যাস দুজনের আলাদা হয়ে গেল। এ হচ্ছে সার্কিট সিম্বল। সার্কিটের ভিতরে এই জিনিসগুলো আমরা কোথাও দেখলেই বুঝে যাব এটা একটা ট্রানজিস্টারকে রিপ্রেজেন্ট করছে। নাও এই ট্রানজিস্টার, এক একজন ট্রানজিস্টারকে 3 রকমভাবে ইউজ করা যেতে পারে। এই যে আমরা এমিটার, বেস অ্যান্ড কালেক্টার বললাম, সাপোজ কমন এমিটার, কমন কালেক্টার, কমন বেস। কমন মিন্স ইনপুট আর আউটপুটের সাথে সিঙ্গেল একটা তার দিয়ে বা সিঙ্গেল একটা লাইন দিয়ে কানেক্টেড, সেটা হচ্ছে বলছি আমরা কমন। তাহলে এর জন্য 3টে কমন হতে পারে, কমন এমিটার, কমন বেস অ্যান্ড কমন কালেক্টার। এর জন্য কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টার, মোট 6 রকমের কম্বিনেশন সম্ভব। বাট আমাদের সিলেবাসে এতগুলো জানা লাগবে না, আমরা অনলি জানবো দিস ফর দিস এনপিএন সিই কনফিগারেশন, দ্যাট মিনস কমন এমিটার কনফিগারেশন। আর না পিএনপির জন্য জানবো বা অন্য কোনো কিছু, অন্য কোনো কনফিগারেশন লাগবে না এক্সামের জন্য, কিন্তু শুধু অনলি এনপিএনটা জানলেই হবে এবং কমন এমিটার মোডটা জানলেই হবে। ওকে, চলো সেটাই দেখি। খুব সিম্পল ওয়েতে আমরা দেখব। আমরা এবার যে ছবিটা ড্র করবো, এই ছবিটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, এটার নাম দিচ্ছি সিই মোড বা সিই কনফিগারেশন। কিসের জন্য? অবশ্যই এনপিএনের জন্য, এনপিএন ট্রানজিস্টারের জন্য। ওকে, ছবিটা দেখতে কেমন হবে এবং করসপন্ডিং ইকুয়েশন প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা একটা ট্রানজিস্টার নিয়ে নেব, খুব কেয়ারফুল থাকতে হবে এটা ড্র করার সময়। নাও এখানে একটা রেজিস্ট্যান্স, আমরা একটা সিম্পলিফাইড ছবি আঁকছি, অনেক সময় অনেক বইতে অ্যাডভান্স ছবি দেওয়া থাকে, এখানে রিওস্ট্যাট লাগে, সেইগুলো আমরা নিচ্ছি না, আমরা আপাতত একটা সিম্পল ছবি আঁকছি। ওকে, এখান থেকে একটা লেগ বার করো, এদেরকে জুড়ে দাও, সব থেকে সিম্পলিফাইড ইকুয়েশন যেটা আমাদের কাজে লাগবে। অ্যান্ড এখান থেকে একটা লাইন নিয়ে চলে এসো, ওকে, আর এটাকে গ্রাউন্ড করো, এটা গ্রাউন্ড হয়ে গেল। সো এই পোর্শনটাকে আমরা বলছি ইনপুট আর এই পোর্শনটা হচ্ছে আউটপুট। ওকে, ইনপুট আউটপুট ইকুয়েশন অ্যান্ড করসপন্ডিং কিছু নাম দিতে হবে। সো আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের কালেক্টার, কমন এমিটার বলেছি সিই, দ্যাটস ওয়াই এমিটারটা ইনপুট আউটপুটে কমন, আর এটা হচ্ছে আমাদের বেস। সির সাথে আছে, দ্যাটস ওয়াই এই ব্যাটারির সোর্সটাকে এখানে আমাদের আরেকটা দিতে হবে। সো এটাকে আমরা বলবো ভিসিসি, কালেক্টার বোঝানোর জন্য সিসি। ওকে,
তাহলে এটাকে কি বলবো, ভিবিবি, ইনপুট যে ভোল্টেজের যে জায়গাগুলো, এটা ইনপুটের সাথে এই রেজিস্ট্যান্সটা আছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা আর বি, এটাকে বলবো আর সি। ওকে, ডান। নাও এখানে একটা করে আমরা ভোল্ট মিটার লাগাবো আর কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার লাগাবো। সো ইউজ করো এটাকে কারেন্ট মাপার জন্য, এর থ্রুতে কত কারেন্ট আসছে সেটা জানার জন্য এখানে একটা অ্যামিটার ইউজ করো। ওকে, এ রিডিং দেবে। এখানেও একটা পারলে অ্যামিটার ইউজ করো, এ রিডিং দেবে। ওকে, ডান। নাও পোটেনশিয়াল মাপবো, দ্যাটস ওয়াই ভোল্ট মাপার জন্য একটা ভোল্ট মিটার ইউজ করো। এখান থেকে নিয়ে চলে এসে ভোল্ট মিটার আমরা জানি প্যারালালি কানেক্ট করতে হয়। ওকে, এটাকে আমরা কি বলবো, কার কার সাথে কানেক্ট হবে, সি অ্যান্ড ইর মাঝে, দ্যাটস ওয়াই এটাকে নাম দেবো ভিসিই। এই নামগুলো খেয়াল রাখাটাই জরুরি, এটা জানলে বাকি সবগুলো ইজিলি করে ফেলা যায়। এখানেও একই কাজ করব, এদের সাথে একটা ভোল্ট মিটার কানেক্ট করবো ভোল্টেজটা মাপার জন্য, বেস আর এমিটারের মাঝে মাপছি, দ্যাটস ওয়াই বিই। ওকে, ডান, ব্যাস সব কাজ শেষ। এখান থেকে ওপরে পজিটিভ দেওয়া আছে, দ্যাটস ওয়াই কারেন্টের মুভমেন্টটা এইদিকে, এখানে পজিটিভ দেওয়া আছে, কারেন্টের মুভমেন্টটা এইদিকে, দুজন মিলে কারেন্টে এন্টার করবে, এটা দিয়ে পাস করবে। ডান। এই হচ্ছে ইকুয়েশন, এই হচ্ছে করসপন্ডিং সব থেকে সিম্পলিফাইড ছবি। এর সাথে আমরা চাইলে আরও অনেক কিছু জুড়তে পারি, এখানে একটা রেজিস্ট্যান্স জুড়তে পারি, বাট সেগুলো আপাতত লাগবে না। আমাদের যত রকম এতদিনে কোশ্চেন এসে বা বোর্ড এক্সাম বা নিট বা জেইতে আসে, শুধু এইটুকু ছবির উপরে বেস করে কিন্তু সব কাজ হয়ে যায়। চলো এবার কি কাজ করবো, এখানে শুধু ইনপুট আর আউটপুট ইকুয়েশন দুটো লিখবো, লিখলেই কাজ শেষ, আমাদের কিন্তু আর কিচ্ছু এখানে লাগছে না। তাহলে যদি ইনপুট ইকুয়েশনে যাই, ইনপুট ইকুয়েশন, ওকে, ইনপুট ইকুয়েশন, ইনপুটে কে আছে, ভিবিবি, টোটাল আমার ব্যালেন্স ভিবিবি। কোথায় কোথায় খরচ হচ্ছে, একটা এর থ্রুতে খরচ হচ্ছে, এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে আমরা কি বলতে পারি, আইবি বলতে পারি কারেন্ট, এর ভিতর দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে তাকে আমরা আইসি বলতে পারি, আর এর ভিতর দিয়ে কারেন্টটাকে আমরা বলতে পারি আইই, এমিটারের কারেন্ট। নামগুলো খেয়াল রাখতে হবে, বেস, কালেক্টর অ্যান্ড এমিটারের জন্য। তাহলে এখান থেকে টোটাল ভিবি যদি আমার ইনপুটের জায়গা হয়, একটা খরচ হবে এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ, দ্যাটস ওয়াই ভি ইকালস টু আইআর, আইবি আরবি, আর এটা কোথায় খরচ হবে, ভিবি। ডান, ইনপুট ইকুয়েশন ডান। নাও আউটপুট ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন, আউটপুট ইকুয়েশন একই রকমভাবে লেখো। এখানে টোটাল আমার পকেটের ব্যালেন্স ভিসিসি, কোথায় কোথায় খরচ করছে, একটা এখানে আর একটা এখানে, দ্যাটস ওয়াই আইসি আরসি প্লাস ভিসিই। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করতে পারি, বাকি সব কাজ হয়ে গেছে, আর কিচ্ছু এখান থেকে জানা লাগে না। আর কি কি দেখতে হতে পারে, আর এখান থেকে দিতে পারে এই যে সার্কিটটা আঁকলাম আমরা, সি মোড কনফিগারেশন, এটাকেই আমরা অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে ইউজ করি। অ্যাম্পলিফায়ার সার্কিট মিনস এই যে সাপোজ আমরা স্টেজে পারফর্ম করছি, স্টেজে মাইক্রোফোনে গান করছি, কেউ একজন মানে স্টেজে গান করছে, আমি অনেক দূরে আছি, তো অবশ্যই যত ডিস্টেন্স বাড়বে তত আমি ভালো ক্লিয়ার সাউন্ড শুনতে পাবো না। তো তখন কী করে, মাইক্রোফোনের ওখানে যেটা থাকে নিচে একজন সাউন্ড মিক্সিংয়ের জন্য লোক থাকে, সে নবটাকে বাড়িয়ে দেয়, সাউন্ডটা লাউড হয়ে যায়, আমি অনেক দূর পর্যন্ত শুনতে পারি। আমার কিন্তু একবার স্টেজের সাপোজ অরিজিৎ সিং গান করছে, তাকে বলা লাগে না অরিজিৎ দা আর একটু জোরে গান করুন, আমি শুনতে পাচ্ছি না, একদমই কিন্তু এরকম করি না, বা সেও হঠাৎ করে চিৎকার করতে শুরু করে দেয় না। আমরা নিচ থেকে সাউন্ড যারা মিক্সিং করছে, যারা যন্ত্রপাতি নিয়ে বসে আছে, ওরাই ওখান থেকে সব অ্যাডজাস্ট করে সাউন্ডটাকে লার্জ করে বা লো করে, হোয়াটএভার যা করার সব করে। সিঙ্গার কিন্তু সিঙ্গারের মতো করে নর্মাল অ্যাম্পলিটিউডে গান করে। বা এই যে লং ডিস্টেন্সে যখন ওয়েবগুলোকে পাঠাতে হয়, তাদেরকে মডিফাই করতে হয়, তো ম্যাগনিফাই করতে হয়, তো সেই জিনিসগুলো কী করে করা হয়, সেই অ্যাম্পলিফিকেশনের কাজটা করে এই সার্কিটটা, এর সাথে একটু মডিফিকেশন করা হয়, বাট মোরালের সার্কিট হচ্ছে এইরকম। তো এটাকে আমরা ওই কারণে বলি অ্যাম্পলিফিকেশন সার্কিট বা অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এটা সব কিছুকে অ্যাম্পলিফাই করতে পারে, কাকে কাকে, কারেন্টকে অ্যাম্পলিফাই করতে পারে, ভোল্টেজকে অ্যাম্পলিফাই করতে পারে, পাওয়ারকে অ্যাম্পলিফাই করতে পারে। তো খেয়াল রাখতে হবে, যখন ইনপুট আর আউটপুটের যদি আমি অ্যাম্পলিফিকেশান দেখি, তাহলে ইনপুটটা যদি এইরকম ছোট্ট হয়, অবশ্যই সেটা আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে কিন্তু প্রচণ্ড হাই হয়ে যাবে। সো এই রকম কিন্তু অনেক হাই হয়ে যাবে, সে কারেন্ট বলি আর ভোল্টেজ বলি। ওকে, তো এই জিনিসটা হয়। অ্যান্ড অলসো এখানে আরেকটা জিনিস হয়, যখন আউটপুটে ভোল্টেজটা যায়, তার ফেজ ডিফারেন্স কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি অর পাই অ্যামাউন্টে চেঞ্জ হয়ে যায়। ওকে, সো খেয়াল রাখতে হবে, এইটা দিয়েও কিন্তু নিটে এক বছর কোশ্চেন এসেছিলো, 2013 বা 15 নাগাদ বোধহয় একটা কোশ্চেন এসেছিলো, যেখানে ইনপুট ইকুয়েশনটা দিয়ে দিয়েছে আর ভোল্টেজ গেইনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে আউটপুট ইকুয়েশনটা বার কর। ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকে ভুল করেছিল, ডিরেক্ট আমরা গেইন বলতে কী বুঝি, ভোল্টেজ গেইন বা অ্যাম্পলিফিকেশন, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। তো খেয়াল রাখতে হবে, যখন এই আউটপুটটা করবো, আউটপুটের ফেজের সাথে কিন্তু পাইটা অ্যাড করতে হবে,
নইলে এই কোয়েশনটা ভুল আসবে। আমরা করাবো নিউমেরিক্যালসের সাথে সাথে সেই জিনিসটা কিন্তু করাবো। ওকে, তো এখানে এই জিনিসটা আমরা খেয়াল রাখছি যে এখানে ফেজ ডিফারেন্স এই চেঞ্জ হয়ে যায়। নাও এখানে যে জিনিসগুলো জানার দরকার, এই যে কারেন্টের অ্যাম্পলিফিকেশন বা ভোল্টেজের অ্যাম্পলিফিকেশন হচ্ছে তার করসপন্ডিং ইকুয়েশনটা কি। এই ছবিটা কিন্তু আমাদের অন অ্যান অ্যাভারেজ সবসময় কাজে লাগবে, বাকি ইকুয়েশন পটাপট ইউজ করবো এখানে। ওকে, চলো কোন পাশটা আমরা মুছবো, মুছলে একটু সুবিধা হবে। এই পার্টটুকুই মুছে দিই, এই পার্টটুকু তো বুঝে গিয়েছি, এই পার্টটুকু এখন আর লাগছে না, এই ছবিটা আমাদের লাগবে। নাও সবার প্রথমে এখানে দেখবো আমরা কারেন্ট গেইন। তো এই কারেন্ট গেইন ফ্যাক্টর দু রকমের আছে। তো অলওয়েজ রিমেম্বার, যদি আমরা সি মোড কনফিগারেশন করি কারেন্ট অ্যাম্পলিফিকেশন বা কারেন্ট গেইন, ওকে, সো ফর দিস সার্কিট অনলি কারেন্ট গেইনকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারে, দুটো ইকুয়েশন দিয়ে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আমাদের বিটা। ওকে, এই দুটোই কিন্তু কারেন্ট গেইন। তো এক্সামে যদি কারেন্ট গেইন শব্দটা বলে তাহলে কি বুঝবো, আমরা দেখব কারেন্ট গেইনের ভ্যালুটা কত। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেটা বিটাকে রিপ্রেজেন্ট করে। বিটা বেসিক্যালি 40, 50, 200, 100 এই রেঞ্জে হয়। আর আলফা লেস দ্যান 1, দ্যাট মিনস 0.9, 0.99, 0.89 এই অর্ডারে সবসময় হয়। সো একের থেকে ছোট হয়, দিয়ে আমরা বুঝে নেব। তো বিটাকে নর্মালি আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, গেইন মানে আমি ধরো ব্যাংকে টাকা রেখেছি, লাভ বা লস কী করে বুঝি, এখন কত পাচ্ছি ডিভাইড বাই আগে কত দিয়েছিলাম। সো দ্যাট মিনস এখানে কত পাচ্ছি আইসি বাই কত দিয়েছিলাম আইবি। আর আলফাকে লেখা হয় আইসি বাই আই, এই কনফিগারেশন। এই হচ্ছে দুটো ইকুয়েশন। অ্যান্ড অলসো এই ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি এখান থেকে আইবিটা ঢুকছে, এখান থেকে আইসিটা ঢুকছে, ঢুকে আই দিয়ে বেরোচ্ছে। দ্যাট মিনস দিস আই ইজ নাথিং বাট আইবি প্লাস আইসি। ওকে, সো এই ইকুয়েশন আলফার ইকুয়েশন আর বিটার ইকুয়েশনকে যদি পাঞ্চ করি তাহলে কিন্তু আলফার বিটার ভিতরে একটা ছোট্ট একটা রিলেশন পেয়ে যাবো, যে রিলেশনটা দিয়ে আমাদের ম্যাথ করতে হেল্প হবে। তো আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো পরপর বসিয়ে কিন্তু সেই রিলেশনগুলো ইজিলি বানাতে পারি। ওকে, তো এখান থেকে জাস্ট বিটার ভ্যালু এই আলফার ভ্যালুগুলোকে পুট করলে তোমাদের কাজ হয়ে গেছে। তো এখানে যদি আমরা একটু ওপরের পার্টটুকুকে মুছে দিই, এই ছবিটা আপাতত কাজে লাগবে না। ওকে, আমরা শুধু এই ইকুয়েশনগুলোকে রাখি। নাও নিচে যে ইকুয়েশনটা লিখলাম আইয়ের ইকুয়েশনে আমরা ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি। এই ইকুয়েশন থেকে আমরা আই ইকুয়ালস টু কী লিখতে পারবো, আই ইকুয়ালস টু লিখতে পারবো আইসি বাই আলফা। অ্যান্ড এই ইকুয়েশন থেকে আমরা আই বি ইকুয়ালস টু কত লিখতে পারবো, আইসি বাই বিটা। ওকে, জাস্ট এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দাও। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি আইসি বাই আলফা ইজ নাথিং বাট আইবি, দ্যাট মিনস আইসি বাই বিটা প্লাস আইসি। ওকে, সো এখান থেকে আইসি আইসি বোথ সাইড থেকে ভাগিয়ে দাও। 1 বাই আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা প্লাস 1। ওকে, সো ভ্যালু বসাও, এটাকে সলভ করো। 1 বাই আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা, এটা প্লাস বিটা চলে আসবে। এটাকে যদি উল্টে দাও তাহলে ইকুয়েশন লুক লাইক আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। ওকে, সো দ্যাটস ইট। সো এই টাইপের রিলেশন আলফার বিটার কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে আরেকটা ভ্যালু কিন্তু এখান থেকে ইজিলি বার করে নিতে পারবো। এগুলো আমাদের নিটে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। আলফা বিটার রিলেশন কোনো কোনো জায়গায় বিটা দিয়ে দেবে, দিয়ে আলফা বার করতে বলবে, আলফা থাকবে, বার করতে বলবে মিনস বার করার দরকার পড়বে ইকুয়েশন সলভ করতে গেলে। ওকে, তো এগুলো হচ্ছে কারেন্ট গেইনের গল্প। নেক্সট এখান থেকে আসে ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনকে কী করে লিখবো, চলো সেই ইকুয়েশনও আমরা সলভ করব। ভোল্টেজ গেইন, ওকে, সো ভোল্টেজ গেইনকে কী লেখা হয়, নর্মালি এ সাফিক্স ভি দিয়ে লেখা হয়। গেইন বলতে কি বুঝি, একই, আউটপুট বাই ইনপুট। আউটপুটে কে আছে, আউটপুটে ওই যে আমরা দেখিয়েছিলাম এখানে আর সি ছিল, তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তার মানে আইসি আর সি। আর ইনপুটে কি লিখতে পারি, বি আছে, মানে দ্যাট মিনস বেস আছে, সো বেসের জন্য আইবি আর বি। ওকে, তো এটাকে আমরা আইসি বাই আইবি এটাকে একসাথে করে নিচ্ছি, আর এখানে আরসি বাই আরবি দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু আগে কী দেখালাম ইকুয়েশনে, বিটা, এখানে আমরা লিখেছিলাম বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। সো দ্যাটস এখানে বসিয়ে দাও বিটা ইন্টু আরসি বাই আরবি, ব্যাস হয়ে গেল। তাহলে এই আরসি বাই আরবি এটাকেই বলা হয় রেজিস্ট্যান্স গেইন। এটাকেই আমরা লিখি রেজিস্ট্যান্স গেইন। ওকে,
সো দ্যাট মিনস বিটা ইন্টু আর সি বাই আর বি। এটা কি ভোল্টেজ গেইন। একই রকমভাবে যদি ভোল্টেজ গেইন হয় তাহলে সেখান থেকে আমরা পাওয়ার গেইনও বার করতে পারি। চলো, পাওয়ার গেইন, এটাকে আমরা কিছু একটা সিম্বল পি ভি ধরে নিই। পাওয়ারকে কি লিখি? ভোল্ট। এটা যদি গেইন বলি তাহলে পাওয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে পাওয়ার গেইন বলছি তার মানে ভোল্টেজ গেইন ইন্টু কারেন্ট গেইন। দ্যাট মিনস ভোল্টেজ গেইন এভি আর কারেন্ট গেইনকে আমরা কী বলি? বিটা। তাহলে এভির জায়গায় যদি এই ভ্যালুটা লিখি তো অলরেডি একটা বিটা আছে, এখান থেকে বিটা স্কোয়ার ইন্টু আর সি বাই আর বি, দ্যাটস ইট। তো এই হচ্ছে বেশ কিছু রিলেশন, সবগুলো আমরা প্রুভ করেও দেখালাম কোথা থেকে এসছে। বাট আমার শুধু এই ফাইনাল লাইনগুলো জানলেই হবে নিউমেরিক্যালস করার জন্য। এই ডেটাগুলোই লাগে, আর এখান থেকে কিছু লাগে না। এবার তার ছোটো ছোটো কয়েকটা টার্ম আছে, ট্রান্স কন্ডাক্ট্যান্স অ্যান্ড সামথিং সামথিং এরকম কিছু আছে, বাট ওগুলো অতটা নেসেসারি নয়। বাট দরকার পড়লে অবশ্যই আমরা নিউমেরিক্যালস যখন সলভ করবো সেখানে সেগুলোও দেখাবো। আপাতত এই ইনফরমেশনটাই এনাফ। তো এই ট্রানজিস্টার রিলেটেড সমস্ত প্রবলেমগুলো করার জন্য এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু 99% প্রবলেম সব সলভ হয়ে যাবে। এর বাইরে নর্মাল ফর্মুলা আর কিছু লাগে না। আর বাকি যেগুলো লাগে এদিক ওদিক করে সে লজিক আমরা নিজেরাও বুঝে যাবো। প্রবলেম যখন সলভ করতে থাকবো অটোমেটিক সে অ্যাবিলিটি আমাদের ভিতরে তৈরি হবে। ওকে, সো এই হচ্ছে একটা ট্রানজিস্টারের নর্মালি গল্প। তাদের সার্কিট সিম্বল অ্যান্ড ইউজ অ্যাজ এ অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। শর্টকাট বা থিওরিটিক্যাল কোশ্চেন যদি দেয় সেক্ষেত্রে মনে রাখতে হবে এই ট্রানজিস্টারকে অবশ্যই আমরা অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে ইউজ করি। ওকে, তো আজকে এই পর্যন্তই শর্ট ভিডিও। নেক্সট এর ভিডিওতে থাকবে এর নিউমেরিক্যালসগুলো, এক্সামে কী টাইপের কোশ্চেন প্রিভিয়াস বিভিন্ন ইয়ারগুলোতে এসছে এবং আপকামিং ইয়ারগুলোতে বা কী টাইপের আসতে পারে সেগুলো একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে হাজির হব। সো ততদিন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। অ্যান্ড খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।